মজার ছলে বাবাকে বলতেছিলাম যে বাবা তোমার কাছে কি আমি বেশি প্রিয় না ভাই বেশি প্রিয়, মানে ছেলে না মেয়ে? তখন আমার বাবা বললো যে মেয়ের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর, এ বিশ্বে এলো যত পাপ তাপ দুঃখ অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। তো আমার বাবা ছোটোবেলা থেকে একটা শিক্ষা দিয়ে বড় করলো যে নারী আর পুরুষ কোনো আলাদা সত্তা না, আর রেসপেক্ট পাওয়ার যোগ্য সবাই যদি তার যোগ্যতা থাকে। এবং আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও এই ধরনেরই মন মানসিকতা লালন করেন। আমার হাজব্যান্ডও কখনোই আমাকে বলেননি যে নারীদের আলাদা একটা মানে ইয়ে করতে হবে বা নারী না, আমি কখনই কোনো কিছুতে বাধার সম্মুখীন হইনি, বরঞ্চ আমার প্রেরণা আমার 2 ছেলে, আমার স্বামী, আমার পরিবার, ইভেন শ্বশুরবাড়ি বাবার বাড়ির যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, আমি যাই করেছি তাদের অনুপ্রেরণা এবং উৎসাহই পেয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সেবারু সাহিত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুম মনিরা। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন হাফসা আলম, যিনি একাধারে কবি এবং শিশু সাহিত্যিক। ম্যাডামের কাছ থেকে আমরা জানতে চাবো যে আপনার লেখালেখির অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মনিরা। শুভ সকাল। আমি সেবারু টিভিতে এসেছি, আমি কথা বলছি। আমি কবি ও শিশু সাহিত্যিক হাফসা আলম। অ্যাকচুয়ালি লেখালেখিটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে আমার দাদা ছিলেন একজন প্রফেসর, আমার বাবা ছিলেন প্রকাশক, মা স্কুল টিচার, এবং আমি ছোটোবেলা থেকে আমাদের পরিবেশটাই ছিল পড়ার উপর ডিপেন্ড করে। যেমন আমাদের বয়স আমি যখন ক্লাস 3-তে পড়ি, বাট তখনই আমার বাবা প্রথম আমাদের যে গিফট হিসেবে হাতে তুলে দিলেন প্রাণের বই, মানে তখন চাচা চৌধুরী কমিক্সগুলো। তো দ্যাট মিনস ওই পড়তে 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 আমাদের ভিতরে এমন একটা জগৎ তৈরি হলো। তো তখন থেকেই আমি টুকিটাকি লেখালেখি করি। আমার বাবা প্রকাশক ছিলেন, তো ক্লাস 3-র একটা বোর্ডের বই আমি ওটা বাবার সাথে হেল্প করে লিখি এবং খুব প্রশংসিত হই। দ্যাট টাইম আমি মনে করলাম যে না, আলহামদুলিল্লাহ আমি লিখতে পারি। আচ্ছা, ভেরি গুড। তো লেখালেখিটা শুরু আসলে কোথা থেকে করেছিলেন? ওই যে বললাম যে না ওই সময় 3 থেকেই শুরু। অ্যান্ড আফটার দ্যাট দেখা যেত আমি সুইজারল্যান্ডে ছিলাম, ওখানে যত আমাদের মানে এক্স মন্ত্রী মিনিস্টাররা যারা যেতেন, উপস্থাপনাগুলো মূলত আমিই করতাম, আমিই লিখতাম। এবং আলহামদুলিল্লাহ যেহেতু যে কোনো জিনিস প্রশংসা পেলে সেটা আরও মনে হয় উদ্ভাসিত হয়, তো আমার বেলাও এর ব্যতিক্রম না। যখনই আমার লেখাগুলো সবাই প্রশংসা করতো এবং আমি যখন যেটা করতাম সেটাতে ফিডব্যাক খুব ভালো পেতাম, তো ধীরে ধীরে লেখার প্রতি আমার একটা আগ্রহ জন্মে গেল। আর টুকিটাকি লেখালেখি তো সবসময়ই করতাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি একটু আপনার ছোটোবেলায় ফিরে যেতে চাই। আপনার ছোটোবেলা কিভাবে কেটেছে সেটা একটু জানতে চাইছি। আলহামদুলিল্লাহ আমাদের অতীতের মেমোরিটা কিন্তু সবার একরকম, মানে হয়তো বা অনেকে অনেক রকম অভিযোগ থাকে। তো আমি আলহামদুলিল্লাহ যেমন আমার হাজব্যান্ডের বেলা আমি একটা কথা বলি যে আমি ওই একটা মেয়ে যে আমি বাবার রাজকন্যা, হাজব্যান্ডের সম্রাজ্ঞী হয়েছি। দ্যাট মিনস আমার বর্তমানের মতো আমার অতীতটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আমি পুরান ঢাকায় জন্ম নিয়েছি। পুরান ঢাকা মানে লালবাগ। আম্মা ছিলেন স্কুল টিচার, আব্বা প্রকাশক। মাশাল্লাহ আমাদের ভাই বোনরা মিলে আমার 4 ভাই বোন, তো আমরা সবাই মিলে অসাধারণ এক সময় আমি পার করেছি। স্কুলে টপ গার্ল ছিলাম, টপ রেজাল্ট করতাম, খুব দুষ্ট ছিলাম, মানে বান্দরামিতে সেরা ছিলাম। তো না নট লাইক দ্যাট, নট টমবয়, বাট পুরান ঢাকার লালবাগের সবাই জানে আকাশে বাতাসে গাছে পালায় সব জায়গায় হাফসা আছে। তো সবার মানে পুরা মহল্লাটারই একটা আদরের পরিবেশেই আজকে মানে আমার অসংখ্য ভালো মেমোরি নিয়েই আলহামদুলিল্লাহ আমার ছোটোবেলা। আচ্ছা, লেখালেখির ক্ষেত্রে নারী লেখক হিসেবে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? আমার অ্যাকচুয়ালি আমি যে বাবার ঘরে জন্ম নিয়েছি, আমার বাবা জন্মের পরেই যখন প্রথম একদিন আমি মজার ছলে বাবাকে বলতেছিলাম যে বাবা তোমার কাছে কি আমি বেশি প্রিয় না ভাই বেশি প্রিয়, মানে ছেলে না মেয়ে? তখন আমার বাবা বললো যে তুমি যে দুপুরবেলা দুঃখ মিয়ার গল্প পড়লা, ওনার একটা কবিতা শুনবা? আমি বললাম বলো বাবা। তখন আমার বাবা আমাকে শোনালেন সেই বিখ্যাত নারী কবিতার সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই,
এ বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে এলো যত পাপ তাপ দুঃখ অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। তো আমার বাবা ছোটোবেলা থেকে একটা শিক্ষা দিয়ে বড় করলো যে নারী আর পুরুষ কোনো আলাদা সত্তা না, আর রেসপেক্ট পাওয়ার যোগ্য সবাই যদি তার যোগ্যতা থাকে। এবং আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও এই ধরনেরই মন মানসিকতা লালন করেন। আমার হাজব্যান্ডও কখনোই আমাকে বলেননি যে নারীদের আলাদা একটা মানে করতে হবে বা নারী না। আমি কখনই কোনো কিছুতে বাধার সম্মুখীন হইনি, বরঞ্চ আমার প্রেরণা আমার 2 ছেলে, আমার স্বামী, আমার পরিবার, ইভেন শ্বশুরবাড়ি বাবার বাড়ির যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, আমি যাই করেছি তাদের অনুপ্রেরণা এবং উৎসাহই পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি কখনো বাধার সম্মুখীন হইনি। আচ্ছা, তারপর এ পর্যন্ত আপনার কয়টি বই বের হয়েছে? অ্যাকচুয়ালি আমি লেখালেখি করি অনেক দিন থেকেই। তো মূলত প্রথম আমি ওই ফেসবুকে আমার ছবিগুলো দিয়ে ক্যাপশন দিতাম। তো আমার ক্যাপশনগুলো এত সুন্দর হতো যে একদিন অনেক কবি সাহিত্যিকরা বলা শুরু করলো যে আপু আপনার ক্যাপশনগুলোকে বড় করলেই তো কবিতা হয়ে যায়। তো তখন যেহেতু বাচ্চারা ছোট ছিল ওদেরকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম, তো ওই সময় আর করি নাই। তো 2019-এ আমার হাজব্যান্ডের বন্ধু, ওনার নাম সিস্টেক কোম্পানির মাহবুবুর রহমান, উনি বাংলাদেশের সব আইসিটির বুকে, উনি গিনিস বুকে ওনার নাম ওঠার কথা। তো ভাইয়া খুবই একজন মানুষ। তো ভাইয়া ফেসবুকে আমার কবিতাগুলো পড়তেন, আর আমি বাংলাদেশ জাকপের ডাইরেক্টর টিপু রহমান ভাই আমাকে ওইখানকার ডাইরেক্টর মণ্ডলীর একজন করে নিলেন। আফটার দ্যাট আমি তো যেহেতু অনেক কবিতা টবিতা পড়ি, মজা করি, তো এরপর যে একদিন আমার ওই মাহবুব ভাই বললেন যে আপু আপনি করেন, আমার হাজব্যান্ডকে বললেন যে ভাবির কবিতা এত ভালো, তো তুমি ভাবির জন্য এবার আমরা একটা বই বের করব। তো আমার হাজব্যান্ড বললো ওকে ফাইন। তো ওই বছর আমার অ্যানিভার্সারিতে ওই 2021 এটা, তো মাহবুব ভাই আমার কবিতাগুলো কালেক্ট করলো, আমার ছেলে প্রচ্ছদ করে দিল, আমার বর অ্যালাউ করলো, মানে আমার বর সাপোর্ট দিল। দেন ওই বছর 21-এ আমার প্রথম বই কল্প থেকে হয় কবিতা বের হলো। তো এই কল্প থেকে হয় কবিতাটা যে এতটা সাড়া ফেলবে, 500টা বইয়ের সাথে ডিবেট করে ফার্স্ট প্রাইজ জিতে নিল। আমাদের তখনকার মন্ত্রী মোজাম্মেল সাহেব উনি আমাকে গিফট স্মারক প্রদান করলেন। এভাবে আরও অনেক দিলারা জামান আন্টি ছিলেন, আরও অনেক স্টাররা ছিলেন, সবার এত মানে আমার প্রতি এটা দেখে পরের বছর আমাদের মাসুম বিল্লাহ ভাই ভিন্ন মাত্রার, উনি বললেন যে আপা আপনার সাথে বাচ্চাদের বন্ডিং এত ভালো, তো আপনি কেন ওদের জন্য লিখছেন না, আমাদের দেশে বাচ্চাদের বই নেই। তো তখন আমি আবার একটু ভিন্ন কনসেপ্টে চিন্তা করে ভিনগ্রহী 2 বন্ধু সায়েন্স ফিকশন বের করলাম। তো মাশাআল্লাহ এত সাড়া ফেললো, ওই বইটাও একদম বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পেলো। তো দেখলাম যে আসলে তাহলে বোধহয় আমার পথ এটাই। তারপরে আমি টাপটুপরের জন্য লিখছি, ওখানেও সাড়া পাচ্ছি, তারপরে ম্যাগাজিনে লিখছি, ওখানেও সাড়া পাচ্ছি। তো এরপরেই আমি এই বছর আবার এই যে বহু প্রেমে মগ্নমন, ভূতের বাড়ি ডোরেমন, আমার 2টা বই বের হলো। আলহামদুলিল্লাহ ভূতের বাড়ি ডোরেমন তো মানে 5 দিনেই সব বিক্রি হয়ে গেল, আবার রিপ্রিন্ট করালাম। বহু প্রেমে মগ্নমনও বেশ সাড়া ফেলছে। তো মোট 4টা বই আমার একক, আর গুচ্ছ বই অনেকের সাথে আছে, ওগুলো আবার আমি কাউন্ট করি না, বাট আমার একক বই 4টা। আচ্ছা, ভেরি গুড। তো লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? লেখালেখি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, তুমি যখন ট্রেনের কোনো ট্র্যাকে চড়বা, যখন ট্রেনটা খুব স্মুথ গতিতে খুব সুন্দরভাবে চলতে থাকবে, তখন কিন্তু তোমার আর ট্রেন থেকে নামতে ইচ্ছা করবে না। তো আলহামদুলিল্লাহ আমি যখন লেখার মানে ট্রেকিংয়ে চলে গেলাম, তো আমার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি জানি না সামনেরটা, আমি জানি না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি যে লিখছি, আমার লেখার ট্রেনটা খুব স্মুথলি চলছে, আমার দৃশ্যগুলো খুব সুন্দর। যেমন ট্রেনে আমরা চারপাশের দৃশ্য দেখে মুগ্ধ হলে ইচ্ছা করে না কিন্তু নামতে। তো আমি যখন লিখছি, আমি যাচ্ছি, আমি দেখছি আমার দৃশ্যগুলো মুগ্ধকর, আমার পাঠকরা আমাকে নিচ্ছে, আমার পরিবার সাপোর্ট দিচ্ছে, মিডিয়ারা আমাকে পছন্দ করছে। ইভেন সবচেয়ে বড় কথা, আমার কবিতা, যেই কবিতা আমার প্যাশন, আমার জীবনের একটা অবসেশন বলা যায়, সেই কবিতা পড়ে যখন কেউ আমাকে ফোন করে বলছে আপু আপনার ওই কবিতাটা সুন্দর, আপনার ওই আবৃত্তিটা সুন্দর, আপনি ওই কবিতা পড়ে খুশি, তো দ্যাট টাইম আলহামদুলিল্লাহ আমি আশা করি স্মুথলি আমার কবিতা এবং আমার সাহিত্যের ট্রেনটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার সাথে, মানে শেষ গন্তব্যে আমি এভাবেই যাব এবং বেশ ভালো একটা মেমোরি রেখে যাব। বাকিটা তোমরা দোয়া করবা। অবশ্যই আপনার বই থেকে যদি আপনি একটা কবিতা আমাদের পড়ে শোনান। ডেফিনেটলি।
তো মডার্ন যুগের মজনুরা সব লাইলি যে পায় ফেসবুকে, মডার্ন যুগের মজনুরা সব লাইলি যে পায় ফেসবুকে, লাইলিরাও মজনু নাচায় পোষে না আর নিজ বুকে। চ্যাটিং ফ্যাটিং চলে ডেটিং, হয় না শুধু প্রেম করা, সত্য এখন মিথ্যা ভীষণ, বোকা লাগে সত্য কথন, মোহজালের চাদর পরা, মুখগুলো সব জং ধরা। প্রতিদিনই চোখ চোখ দেখে ওই প্রিয়া মুখের নানান কাজ, প্রিয়র খবর পায় যে প্রিয় সকাল দুপুর বিকেল মাঝ। তাই তো প্রিয় হয় না খোঁজা হৃদমাজারের পথ জুড়ে, কিংবা প্রিয়ার মুখ খোঁজে না চাঁদ তারাদের পথ ধরে। তাই বলে তো হয়নি বিলীন সত্য প্রেমের সর্বসুর, তাই বলে তো হয়নি বিলীন সত্য প্রেমের সর্বসুর, আজও অনেক প্রিয় প্রিয়া ভালোবাসায় চূর্ণচূর। ফেসবুকে নয় হৃদ লকারে প্রিয়র তরে জমাও প্রেম, ফেসবুকে নয় হৃদ লকারে প্রিয়র তরে জমায় প্রেম, সত্য প্রেমে মত্ত প্রেমী খেলে না তো ধোকার গেম। সুন্দর হয়েছে, ধন্যবাদ। আর আরেকটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে নতুন যারা লেখক আসছেন তাদের প্রতি আপনার কি দিক নির্দেশনা থাকবে? আসলে দিক নির্দেশনা একটাই, যে আমাদের প্রতিটা মানুষের ভিতরেই কম বেশি আমাদের মনে হয় যে আমরা লেখক বা আমরা সিঙ্গার বা আমরা সাহিত্য, আসলে আমরা মানবরত স্রষ্টারই একটা অংশ, ক্ষুদ্র অংশ আমাদের ভিতর লালন করি। কিন্তু আমাদেরকে না আল্লাহ পাক এক একজনকে এক এক প্রতিভা দিয়ে বের করেছেন। তো ওই কবিতা যদি লিখতে চান ডেফিনেটলি খেয়াল রাখবেন কবিতায় আপনার ছন্দ থাকতে হবে, মেসেজ থাকতে হবে। আপনি যদি গদ্য কবিতাও লেখেন, যেমন আরণ্যক বসুর একটা লেখা আছে যে পরের জন্মে আমার বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। এটা কিন্তু ছান্দিক না, কিন্তু এই লাইনটার মধ্যেই ছন্দ আছে। তো আপনারা আন্দাজে মান্দাজে ওই যে কোনো থিম দিয়ে, ছন্দ নাই, মাত্রা নাই, জ্ঞান নাই, নাই, এভাবে কবিতা লিখে কবিতার মান নষ্ট করবেন না। দেখা যাবে আপনাদের অন্য জায়গায় অনেক প্রতিভা আছে। আর যখন সাহিত্য লিখবেন, অনুগ্রহ করে আমার একটা অনুরোধ থাকবে, যখন সাহিত্য লিখবেন ডেফিনেটলি চেষ্টা করবেন সাহিত্য মানে জগতের কিছু উপকার করা, এমন কিছু লিখবেন, সেটা বাচ্চাদের হোক বড়দের হোক, যাতে আমাদের সমাজ উপকৃত হয়, আমরা উপকৃত হই, এবং অন্য যারা সত্যিকারে ভালো সাহিত্যিক তারা যেন মানে অসাহিত্যের ভিড়ে হারিয়ে না যায়, এটা আমার একটা অনুরোধ থাকবে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম আমাদের কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। সেবারুর জন্য আপনি শুভকামনা জানাবেন এই আশা করছি। ডেফিনেটলি সেবারুর জন্য আমার অনেক 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 শুভকামনা। আর আমি চাই যে সেবারু ভালো ভালো কাজ করে সত্যিকারে ভালো ভালো রত্নগুলোকে যদি ওনারা খুঁজে নিতে পারে, ওনারা ভালো জহুরি হতে পারে, তাহলে ডেফিনেটলি ওনারা অনেক মানে আরও ওনারা এখন যেখানে আছে আরও জাম্প করবেন, এবং এই শুভকামনা নিয়েই দর্শক আজকের মতো এটুকুই। আড্ডা থেকে আমি বিদায় নিচ্ছি। আমি সিরাজুম মনিরা। আপনারা সবাই ভালো থাকবেন, সেবারুর সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।